আগের পর্বে আপনাদের কাছে তুলে ধরেছিলাম আমাদের কলকাতা থেকে মেদিনীপুরের গুড়গুড়িপালের জঙ্গলে পৌঁছানো, সাথে জঙ্গলের মাঝে ক্যাম্পে থাকা ও নিঝুম রাতে শেয়ালের ডাক শোনার রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর এই পর্বে থাকছে ঝাড়গ্রাম রাজবাড়ি, চিল্কিগড় রাজবাড়ি, কনক দুর্গা মন্দির, ডুলুং নদী, সাথে শেয়ার করব ঝাড়গ্রামে আমাদের থাকার অভিজ্ঞতা। নমস্কার, আমি শতদল। আপনাদের স্বাগত জানাই পিয়ালির সাতকাহনে। আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন, 22শে নভেম্বর শনিবার। সকাল 10:30 নাগাদ গুড়গুড়িপাল নেচার ক্যাম্প থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আজ আমরা ঝাড়গ্রামে থাকব বনফুল রিসর্টে, যার জন্য সড়ক পথে আজ আমাদের অতিক্রম করতে হবে 34 কিলোমিটার পথ। জঙ্গল থেকে মেইন রোডে এসে আমরা মেদিনীপুর ধেরুয়া রোড ধরে এগিয়ে চললাম। পথে ধেরুয়া ব্রিজের উপর দিয়ে কংসাবতী নদীকে ক্রস করে আমরা ঢুকে পড়লাম ঝাড়গ্রামে। এরপর পথ চলতে চলতে ঝাড়গ্রাম রেল স্টেশনে এসে পৌঁছালাম, আর ফ্লাইওভার ধরে ঝাড়গ্রাম রেল স্টেশন ক্রস করে ধরে নিলাম ঝাড়গ্রাম মেইন রোড। ঝাড়গ্রাম মূল শহর পেরিয়ে শুরু হলো শালবনির খাস জঙ্গল, আর এই জঙ্গল শুরুর প্রায় 6.5 কিলোমিটার রাস্তা পেরোনোর পর আমরা পৌঁছালাম আজকের আমাদের স্টে বনফুল রিসর্টে। এখানে পৌঁছেই প্রথমে আমরা চেক ইন সেরে নিলাম, আর আমাদের ব্যাগপত্র রেখে তড়িঘড়ি বেরিয়ে পড়লাম আমাদের আজকের প্রথম গন্তব্য চিল্কিগড় রাজবাড়ির উদ্দেশ্যে, যার দূরত্ব এখান থেকে 20 কিলোমিটার। ঝাড়গ্রাম মেন রোড ধরে 6 কিলোমিটার মতো রাস্তা ক্রস করে বাঁ হাতে পড়ল ঝাড়গ্রাম জাম্বুনি রোড। এই রাস্তা ধরেই আরও 13 কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছালাম চিল্কিগড় রাজবাড়িতে। চিল্কিগড় নামটা বেশ রোমাঞ্চকর। বড় রাস্তার উপরেই এই রাজবাড়ির প্রবেশের বড় তোরণদ্বার। ঢুকতেই পেলাম একটা উন্মুক্ত প্রান্তর, বাঁ দিকে একটা প্রাচীন অশ্বত্থ গাছ, সেখানে বসেছিল বেশ কিছু হনুমান, আর গাছে প্রচুর টিয়া পাখির বাসা। তারই পাশ থেকে একে একে চোখে পড়ল 3টি মন্দির, পরিত্যক্ত সার্ভেন্ট কোয়ার্টার ও আউট হাউস, এবং ডান দিকে মূল রাজপ্রাসাদ। প্রায় 300 বছর আগে জাম্বনির রাজা ছিলেন সামন্ত রাজা গোপীনাথ সিংহ, এবং এই চিল্কিগড়ই ছিল তার রাজধানী। চিল্কিগড়ের প্রাচীন কনক দুর্গা মন্দির এবং এই রাজবাড়িটি রাজা গোপীনাথ সিংহের আমলেই তৈরি। ইতিহাসের বিখ্যাত ধল বিদ্রোহ এই চিল্কিগড় রাজবাড়ি থেকেই শুরু। বর্তমানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত না হলেও সর্বত্র অবহেলার ছাপ চোখে পড়ল আমাদের। যদিও মূল প্রাসাদে রাজবাড়ির বংশধরেরা বসবাস করেন আজও, তবে সে ভাগটিতে দর্শকদের প্রবেশ নিষেধ। চিল্কিগড় রাজবাড়ি দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল কনক দুর্গা মন্দির। এখান থেকে দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। রাস্তার বাঁ দিকেই পড়ল কনক দুর্গা মন্দিরের মূল তোরণটি ক্রস করেই কিছু দূর এগিয়েই আমাদের চোখে পড়ল পার্কিং এরিয়া। এখানেই আমাদের স্কুটি আর বাইক পার্ক করে দিলাম। 2 হুইলারের জন্য এখানে পার্কিং চার্জ নিল 20 টাকা করে। পার্কিং থেকে বেশ খানিকটা পথ পায়ে হেঁটে যেতে হয় মন্দির চত্বরে পৌঁছানোর জন্য। তবে রাস্তাটি বেশ মনোরম। রাস্তায় যেতে যেতে হঠাৎ থমকে গেলাম আমরা সবাই। রাস্তার দুধারে কোথাও হাতি, কোথাও হরিণের দলের স্ট্যাচু বানানো রয়েছে। হঠাৎ দেখলে সত্যিই মনে হয় মন্দির চত্বরে কিন্তু হনুমানের বেশ উপদ্রব আছে। আশেপাশে বেশ কিছু পূজার সামগ্রীর দোকান আছে, তবে আমরা যেহেতু দুপুরবেলায় গেছি তাই দোকানপাট ও মূল মন্দিরটি বন্ধই ছিল। তাই দরজার বাইরে থেকেই দর্শন সারলাম। মূল মন্দিরের ভিতর ছবি তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এর বাঁ পাশে চোখে পড়ল একটি অতিথি নিবাস, ও তারও বাঁ পাশে রয়েছে রামসীতা মন্দির। ভিতরে ঢুকতেই পুরুত মশাই মন্ত্র পড়ে আমার কপালে তিলক কেটে দিলেন আর হাতে দিলেন চরণামৃত। মন্দিরটির পাশ দিয়েই বয়ে চলেছে ডুলুং নদী। আমরাও পায়ে পায়ে চললাম এই ডুলুং নদী দেখতে।
নদীর পাড়ে এসে দেখলাম এখানকার স্থানীয়রা নদীতে স্নান করছেন ও প্রচুর পর্যটক ঘুরতে এসেছেন। আমরাও সেই সুযোগে বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম। কনক দুর্গা মন্দির ঘুরে এরপর আমরা বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ঝাড়গ্রাম মেইন রোডে এসে বাঁ হাতে কিছুটা গিয়েই রাস্তার ধারে দেখতে পেলাম ঝাড়গ্রাম রাজবাড়ি যাওয়ার সাইনবোর্ড। সেই রাস্তা ধরেই পৌঁছালাম রাজবাড়িতে। তবে এখানে এসে জানতে পারলাম একমাত্র বুকিং থাকলে তবেই এই রাজবাড়িতে প্রবেশ করা যায়। অগত্যা আমরা বাইরে থেকেই ছবি তুলে ফিরে চলে আসলাম আমাদের হোমস্টেতে। চলুন এবার আপনাদেরকে আমাদের আজকের এই বনফুল হোমস্টে একটু ঘুরে দেখাই। হোমস্টের গেট দিয়ে প্রবেশ করে বেশ কিছুটা গিয়ে ডান দিকের ফাঁকা জায়গাতে আমাদের গাড়িগুলোকে পার্ক করে দিয়েছিলাম। পুরো রিসর্টটাই গাছপালায় ঘেরা। চোখে পড়ল দোলনা, জায়গায় জায়গার বসার ব্যবস্থা। খাবার ঘরের দেওয়ালে দেখতে পেলাম বেশ কিছু নিয়মাবলী। খাবার ঘরটি কিন্তু দেখতে পেলাম বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন তবে এবার আমাদের রুমগুলো দেখে নেওয়া যাক। আমরা 6 জনে মোট 2টি রুম নিয়েছিলাম, একটি 3 বেডেড আর একটি 4 বেডেড। 105 নম্বর রুম 3 বেডেড। রুমটিতে ঢুকতেই বাঁ হাতের দেওয়ালে একটি টিভি রয়েছে একটি কাঠের আলমারি, পাখা, এসি, একদিকে ডাবল বেড আর অপর পাশে একটি সিঙ্গেল বেড। এছাড়াও রয়েছে সাইড টেবিল, চেয়ার, টি টেবিল, আয়না ইত্যাদি। বাথরুমে ঢুকে চোখে পড়ল একটি বেসিন, আয়না, ডাস্টবিন, বালতি, মগ, গিজার, শাওয়ার, কমোড। মোটামুটি যা কিছু থাকার দরকার সবই আছে। সাথে বলে রাখা ভালো, বাথরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সবকটি রুমের জন্যই কমন প্যাসেজে রয়েছে জলের ব্যবস্থা। আচ্ছা, এবার দেখে নেব 106 নম্বর রুম। এটি কিন্তু একটা 4 বেডেড রুম। ঘরের 2 দিকে রয়েছে 2টি ডাবল বেড আর বাকি সব জিনিসপত্র আগের রুমের মতোই কমন। প্রতি ঘরেই টয়লেট কিট আর সাথে 2টি করে সিল প্যাক জলের বোতল দেওয়া আছে। এখানে রুম ভাড়া শুরু 2000 টাকা থেকে। তাছাড়াও এখানে ফ্যাসিলিটিস বলতে রয়েছে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এক কথায় বনফুল হোমস্টেতে আমাদের অভিজ্ঞতা বেশ ভালো ছিল। এই হোমস্টের ফোন নাম্বার আর রুম ফেয়ারের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমাদের এই গুরুগ্রিপালের জঙ্গল ও ঝাড়গ্রামের ভ্রমণ ভিডিও দুটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।